দ্য বেঙ্গল ফাইলস এমনই একটা মুভি যেটা দ্য গ্রেট কলকাতা কিলিংস এবং নোয়াখালীর দাঙ্গাকে ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেখানে হাজারো হাজারো হিন্দু সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছিল এবং তাদের বাড়িঘর লুটপাট ধর্ষণ সমস্ত কিছু কিন্তু এই দাঙ্গার ভিতরই হয়েছিল। সেই জিনিসটাকে এই দ্য বেঙ্গল ফাইলস মুভির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে এবং অনেকেই বলছে এটা নাকি একটা প্রোপাগান্ডা ফিল্ম, সামনে যে ভোট আসছে তার জন্যও নাকি হচ্ছে। যেমন এই বেঙ্গলের বড় বড় মুভি রিভিউয়ার অরিত্র এবং রূপম দুজনেই তো বলছে এটা নাকি একটা পলিটিক্যাল এজেন্ডা হতে পারে। মানে তারা টিজার দেখেই সরাসরি বলে দিচ্ছে যে এটা যে সামনে 2026-এ ভোট আসছে সেই ভোটের জন্যই নাকি এই মুভিটা তৈরি করা হচ্ছে। এই অরিত্র আর রূপম কি সত্যি সত্যি পলিটিক্স এর কাছে বিক্রি হয়ে গেছে নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে, সবকিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ভিডিও শুরুতে প্রথমে এই টিজারটাকে এক্সপ্লেন করা যাক, যেখানে প্রথমে একটা কণ্ঠস্বর শোনা যায় যিনি বলেন मैं एक कश्मीरी पंडित हूँ, इसलिए मैं यकीन के साथ कह सकता हूँ कि बंगाल एक दूसरा कश्मीर बनता जा रहा है। मैं एक कश्मीरी पंडित हूँ, इसीलिए यकीन के साथ कह सकता हूँ बंगाल दूसरा कश्मीर बनता जा रहा है। আসলে যে এই কথাটা বলছে সে একটা কাশ্মীরি পণ্ডিত। সে হয়তো কোনো কারণে এই বেঙ্গলে এসেছে এবং বেঙ্গলে এসে সে বুঝতে পেরে গেছে যে এই বেঙ্গল আস্তে আস্তে কাশ্মীরের মতো হয়ে যাচ্ছে এবং তারপরে একটা প্রশ্ন তোলা হয় যে স্বাধীনতার 80 বছর পরেও কি আমরা সত্যিই স্বাধীনতা পেয়েছি? क्यों आज़ादी के 80 साल बाद भी हम उसी कम्युनल पॉलिटिक्स से लड़ रहे हैं? क्या हम आजाद हैं? আর এই কাশ্মীরি পণ্ডিতটার নাম হলো শিবা পণ্ডিত। তার প্রথমে সেই চিৎকার করে আর্তনাদ এবং দ্বিতীয় সিনটাতে তার দিকে যে গান পয়েন্ট করে আছে সেই সব জিনিস দিয়েই তিনি বুঝিয়ে দিচ্ছে যে তার সাথে যা যা হচ্ছে সেগুলো এর আগে কাশ্মীরে ঘটেছে। এইসব সিনের মাধ্যমে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছে যে কতটা দ্বিতীয় কাশ্মীর হতে চলেছে এই বেঙ্গল। এবং তারপরে দ্রুত গতিতে সমস্ত ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করা হয়, মেন ক্যারেক্টারগুলোকে, যেমন অমর, মোহাম্মদ আলী জিন্না, মহাত্মা গান্ধী, সোহরাওয়ার্দী, গোপাল পাঠা, রয় চৌধুরী, রাজনাথ, গৌরী, সর্দার, সীতা, ব্যানার্জি, গুলাম, ভারতী, মা ভারতী, মানে সমস্ত মেন ক্যারেক্টার গুলোকে খুব দ্রুততার সাথে ইন্ট্রোডিউস করানো হয়। এবং এই মুভিটার মেন কিছু ক্যারেক্টার গুলো হলো যেমন মিঠুন চক্রবর্তীর ম্যাডম্যান চতুর, তিনি একজন বৃদ্ধ ব্যক্তির ভূমিকায় ছিল যিনি সম্ভবত এই গল্পের একটি কেন্দ্রীয় চরিত্র। যখন এই মুভিটা দিল্লি ফাইলস নাম ছিল তখন তার ক্যারেক্টারটাকে ভালোভাবে ইন্ট্রোডিউস করানো হয়েছিল, যেখানে দেখা যায় তিনি সংবিধানের প্রস্তাবনা আবৃত্তি করছেন যা গল্পের সাংবিধানিক এবং জাতীয়তাবাদী মূল্যবোধের উপস্থিতি নির্দেশ করে। পরে দেখা যায় মোহাম্মদ আলী জিন্না, তার ভূমিকা কি ছিল সেই সময়, মানে 14 আগস্ট 1947 সালে তিনি কিন্তু ফার্স্ট পাকিস্তানের গভর্নর জেনারেল ছিল এবং 13 সাল থেকে কিন্তু তিনি অল ইন্ডিয়ান মুসলিম লীগের লিডার ছিলেন। এবং মহাত্মা গান্ধী, সোহরাওয়ার্দী, এই সোহরাওয়ার্দী ছিল পাকিস্তানের 5th প্রাইম মিনিস্টার। এবং সব থেকে খতরনাক একটা ক্যারেক্টার লেগেছে আমার এই গোপাল পাঠা। গোপাল পাঠার আসল কাহিনীটা আমার নেক্সট ভিডিওতে আসতে চলেছে এবং সৌরভের যে লুক টান হয়েছে সেটা তো পুরো খেয়ে ফেলেছে এই গোপাল পাঠার চরিত্রে। যদি ইত্য করে বলা হয় গোপাল পাঠার আসল নাম হলো গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, যিনি গ্রেট কলকাতা কিলিংস এর সময় বড় একটা ভূমিকা পালন করেছিল হিন্দুদের মাসিয়া হয়ে। এবং তারপরে দেখা যায় এই টিজারের মধ্যে একটি দুর্গা মূর্তিকে পুড়িয়ে ফেলা হচ্ছে, যার মধ্যে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় যে হিন্দুদের ওপর কতটা অত্যাচার হচ্ছিল সেই সময় দ্য গ্রেট কলকাতা কিলিংস এবং নোয়াখালীর দাঙ্গার সময়, এবং সেই জিনিসটাকে ফুটিয়ে তোলা হচ্ছে। এবং সর্বশেষে দুটো লাইন আসে, ইফ কাশ্মীর হার্ট ইউ বেঙ্গল উইল হান্ট ইউ, যেটা বিবেক আগ্নেয়ত্রী বারবার তার ভিডিওতেও কিন্তু সে বলছে। अगर द कश्मीर फाइल्स ने आपको डिस्टर्ब किया है, आपके दुख दिया है, आपके आंसू निकले हैं, तो ये आपको अंदर से तोड़ देगी। এবং এই সব ঘটনা তো ইতিহাসের পাতায়ও রয়েছে, তাই সেগুলোকে অবিশ্বাস করার কোনো কিন্তু পথ নেই। এবং এর মধ্যে কতটা সত্যতা রয়েছে সেটা বিবেক আগ্নেয়ত্রীর একটা ভিডিওর কমেন্ট বক্সে দেখলেও বোঝা যায়, যেখানে একজন লিখছে, মাই গ্র্যান্ডফাদার ফ্রম নোয়াখালী, হি হ্যাড বিন ফোর্সড টু লিভ ল্যান্ড বাই দ্য জিহাদি গ্রুপ, হি কাম টু ত্রিপুরা ইন 1946 to 1950, এ ভেরি বিগ থ্যাঙ্কস টু ইউ ফর মেকিং দিস মুভি। এই মুভিটার মেন কেন্দ্রবিন্দু 1946 সালে যে কলকাতা কিলিং বা কলকাতা হত্যাকাণ্ড হিসাবে পরিচিত, সেটাকে যদি একটু করে বলা হয় সেটা হলো একটি ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশ কলকাতা শহরের মুসলিম ও হিন্দুদের বৃহত্তম হিংসতার দিকে পরিচালিত হচ্ছিল। এই দিনটি দীর্ঘ ছুরিকার সপ্তাহ নামেও পরিচিত, কুখ্যাত সপ্তাহ কালের প্রথম দিন। যদিও তাদের স্বল্প মেয়াদী পরিণত বিতর্ক ঘটনাসমূহের সঠিক ক্রম বিভিন্ন কর্মকর্তাদের দায়বদ্ধতা
হত্যা দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিণতি সহ হত্যার মাত্রা সম্পর্কে একটি ঐকমত্য নির্দিষ্ট তুল্যমান হয়ে রয়েছে এবং সেই সময় কলকাতায় শুরু হয়েছিল হিংস্রতা হিন্দু সম্প্রদায়ের প্রধান লক্ষ্য করে একটি নৃশংস হত্যার পরিকল্পনা, যেটা আস্তে আস্তে অনেক দূরে ছড়িয়ে পড়ে এবং তারপরে শুরু হয় 1946 সালে নোয়াখালীর দাঙ্গা, যেটা এত বড় একটা দাঙ্গা শুরু হয়ে যায় যেটা ইতিহাসের পাতায় এখনো লেখা আছে। হিন্দুদের উপর এই গণহত্যা শুরু হয়েছিল 1946 সালে 10ই অক্টোবর, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। প্রায় 4 সপ্তাহ ধরে এই যুদ্ধ চলেছিল। এতে প্রায় কমপক্ষে 5000 হিন্দুকে হত্যা করা হয়েছে বলে অনুমান করা হয়। এছাড়া অনেক হিন্দু নারী ধর্ষণের শিকার হয় এবং হাজার হাজার হিন্দু পুরুষ নারীদের জোরপূর্বক ইসলাম ধর্মে রূপান্তরিত করা হয়। প্রায় 50 থেকে 75 হাজার বেঁচে থাকা আক্রান্তদের কুমিল্লা, চাঁদপুর, আগরতলা এবং অন্যান্য জায়গায় অস্থায়ী আশ্রয় শিবিরগুলোতে আশ্রয় দেওয়া হয়। প্রায় 50,000 হিন্দু আক্রান্ত এলাকায় মানবেতের জীবনযাপন করতে থাকে। কিছু এলাকায় হিন্দুদেরকে স্থানীয় মুসলিম নেতাদের অনুমতি নিয়ে চলাফেরা করা হতো, জোরপূর্বক ইসলামে রূপান্তরিত করা হতো এবং এই দাঙ্গাটা বেশ কয়েকদিন ধরে চলেছিল। এবং রিসেন্ট টাইমে ঘটে যাওয়া মুর্শিদাবাদের ঘটনাটাও দেখো না, সেগুলোও কিন্তু নোট আউট করেছিল এই বিবেক আগ্নেয়ত্রী। সেগুলো এই মুভিতে দেখাবে কিনা সেটা কিন্তু জানি না, কিন্তু এই মুভির মূল পারপাস হলো এটাই। কিন্তু এর মধ্যে কি কোনো রাজনীতি আছে কিনা সেটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে না, যেটা মুভিটা না দেখলে তো বোঝাই যাবে না। সেটা মুভিটা আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু বেঙ্গলের বড় বড় ইউটিউবাররা মুভি না দেখেই তারা ডিক্লেয়ার করে দিচ্ছে এটা একটা প্রোপাগান্ডা মুভি, এই ভোটের জন্য তৈরি করা হচ্ছে। তো আরো একটা প্রোপাগান্ডা সিনেমার টিজার চলে এসছে, সেটা হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস, যেটা নাম আগে ছিল দিল্লি ফাইলস, এবার সেটা নাম পাল্টে করে দেওয়া হয়েছে বেঙ্গল ফাইলস। এবং আপনারা বুঝতেই পারছেন যেহেতু পরের বছর ইলেকশন রয়েছে তাই জন্য এই জিনিসপত্র করা হচ্ছে। অরিত্র তো সরাসরি বলে দিয়েছে ভোট ব্যাংক বাড়ানোর জন্য তারা এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সে শুধু টিজার দেখেই তার মতামত নিয়ে নিয়েছে, যেরকমটা করছে কিন্তু এই রূপমও। এবং তাদের কমেন্টে তাদের অডিয়েন্সটাই কিন্তু ক্রিটিসাইজ করছে। যেমন কেউ লিখছে, দাদা চটি কি মোদি দিয়ে চাটছিস। এই ছাপড়িটিকে আমি আগে ফলো করতাম অনেকদিন আগে, 5-6 বছর আগে। তখন এই ছাপড়ির সাবস্ক্রাইবার 120K থেকে 125K ছিল, কিন্তু যখন দেখলাম এই ছাপড়ি সকালে উঠে চা দিয়ে চটি চাটে, দুপুরে ভাতের সাথে চটি সেদ্ধ করে খায়, রাতে চটি দিয়ে তরকারি খায়, তখন থেকেই এটাকে আনফলো করছি। আজ দেখছি এখন ছাপড়িটার সাবস্ক্রাইবারের সংখ্যা 170-এর ঘরে আছে। এই ছাপড়িটা সিনেমার কিছু বোঝে না, শুধু আতলামি করে আর না জেনে না বুঝে তালা মারে। মানে এরকম অনেক ধরনের কমেন্ট পেয়ে যাবে এই ভিডিওর নিচে, যেগুলোতে ম্যাক্সিমাম কমেন্টেই কিন্তু 100-র উপরে লাইক রয়েছে। দেখো এখানে বলছি না যে অরিত্র আর রূপম ভুল করেছে, তারা ক্রিটিসাইজ করতে পারে, কিন্তু একটা সিনেমার টিজার দেখেই তুমি বলে দিচ্ছ, যেখানে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না যে কোনো পলিটিক্যাল পার্টিকে এখানে ভোট ব্যাংক বাড়ানোর জন্য কিছু করা হচ্ছে কিনা, কিন্তু তারা শুধু টিজার দেখেই এখানে প্রোপাগান্ডা মুভি বলে ডিক্লেয়ার করে দিয়েছে, যেটা কিন্তু একদমই ভুল করেছে তারা। এবং তারা সেই ভিডিওটাতে এটাও দাবি করে যে যখন বিবেক আগ্নেয়ত্রীর আগের মুভিটা এসেছিল দা কাশ্মীর ফাইল, সেখানেও নাকি তারা তাকে ক্রিটিসাইজ করেছিল। প্রচুর প্রোপাগান্ডা ছবি কাশ্মীর ফাইলকে দেখার পরবর্তীতে অনেকেই বানিয়েছে, সবকটা কিন্তু চলেনি। হাফ ট্রুথ দেখিয়ে লোককে ম্যানিপুলেট করবেন নিজের ছবির মাধ্যমে, সেটাও কিন্তু ঠিক নয়, যেটা বিবেক আগ্নেয়ত্রীর মতো লোকেরা করেছে এবং কেন করছে সেটাও আমরা প্রত্যেকে জানি। সেটা কিন্তু একদমই ভুল। তাদের আমি আগের ওই কাশ্মীর ফাইল মুভির যে রিভিউ ভিডিওটা সেগুলো দেখলাম, সেখানে কিন্তু তারা ওই মুভিটাকে প্রশংসা করছিল। কোনো জায়গায় কিন্তু তারা কোনো নেগেটিভ পয়েন্টও পায়নি, মানে একটা হয়তো নেগেটিভ পয়েন্ট পেয়েছে কিন্তু ওই পলিটিক্যাল কোনো নেগেটিভ পয়েন্ট ছিল না, তারা কিন্তু এই মুভিটাকে প্রশংসাই করেছে। দেখুন আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে এবং এটা যে মোটিভটা নিয়ে বানানো হয়েছিল যে লোককে ভাবাবে, সেটা খুব সাকসেসফুলি করতে পারে। টেকনিক্যালি দ্য ফিল্ম ইজ অলসো ওয়েল মেড। শেষমেশ এটাই বলবো, দ্য কাশ্মীর ফাইলস অবশ্যই খুব ভালো একটা সিনেমা। কিন্তু এই মুভিটা যখন আসতে চলেছে, এখন আসেইনি, টিজার রিভিউতে তারা এটাকে প্রোপাগান্ডা মুভি বলে চালিয়ে দিচ্ছে। জানি না এর পিছনে কিসের লিংক রয়েছে, কি রয়েছে, সেটা তো তারাই ভালো করে বলতে পারবে। এই মুভিটা যদি পরবর্তীতে প্রোপাগান্ডা ফিল্ম হয় তাহলে এটা তো ওয়েস্ট বেঙ্গলে ব্যান হবেই এবং অনেক মানুষের কাছে তাদের ইমোশনটা হারাবে। এটা কোনো মুভি নয়, এটা একটা আই ওপেনার হতে চলেছে যদি কোনো পলিটিক্যাল রেফারেন্স না থাকে, যদি কোনো ভোট ব্যাংক বাড়ানোর মানসিকতা না থাকে। দেখা যাক, সেটা তো ভবিষ্যতই জানে আসলে এই মুভিটা কি হতে চলেছে। এবং এই মুভিটার ব্যাপারে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।